আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমরা পিরিয়ডিক মোশন শুরু করব আজকে, কারণ আমাদের হচ্ছে আগের চ্যাপ্টারটা আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে। সো আমাদের যেহেতু ওয়ার্ক এনার্জি এবং পাওয়ার শেষ হয়ে গেছে, আমরা পিরিয়ডিক মোশন আজকে শুরু করব। তো চলেন একেবারে বেসিক থেকে শুরু করি আমরা, যে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতির একদম ডেফিনেশন দিয়ে আমি শুরু করব। কারণ আমরা অনেক সময় পিরিয়ডিক মোশনের ডেফিনেশনটা না বোঝার কারণে অনেক রকম সমস্যায় পড়ি। সো আসলে পর্যাবৃত্ত গতি এটাকে, মানে পর্যাবৃত্ত গতিটা কী জিনিস, পর্যাবৃত্ত গতি কি, বা একটা পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য কি কি কন্ডিশন বা শর্ত আছে সেগুলো একটা একটা করে দেখি। দেখেন, পর্যাবৃত্ত গতিটা হচ্ছে এমন একটা গতি যেখানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট দিক হতে একই সময় পর পর অতিক্রম করতে হবে। তাহলে দেখেন কন্ডিশনগুলো কি কি। একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করতে হবে, তাহলেই হচ্ছে সেটা পর্যাবৃত্ত গতি হবে। সো পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য এই কন্ডিশনটা মেনটেন করতেই হবে, ঠিক আছে। সো এখন একটা জিনিস আমরা দেখি, যে পর্যাবৃত্ত গতি যখন হচ্ছে তখন যে কোনো পর্যাবৃত্ত গতির জন্য দুইটা কন্ডিশন প্রয়োজন হয়। সো সেই দুইটা কন্ডিশন কি, পর্যাবৃত্ত গতির শর্ত হচ্ছে দুইটা, দুইটি শর্ত। শর্ত নাম্বার এক, এই যে দেখেন শর্ত নাম্বার একটা প্রথমেই বলছি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে। তাহলে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করতে হবে। আর দুই হচ্ছে ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হতে হবে। এই দুইটা শর্ত যদি প্রযোজ্য থাকে সম্পূর্ণরূপে, তাহলেই কেবলমাত্র আমরা সেটাকে বলতে পারবো পর্যাবৃত্ত গতি বা সরল ছন্দিত গতি। সো পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত গতি আসলে একই জিনিস। এখন আসেন এইখানে একটা ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে স্পন্দন গতি। মানে পর্যাবৃত্ত গতি বা সরল ছন্দিত গতির সঙ্গে স্পন্দন গতির ডিফারেন্স বা পার্থক্যটা কি। তাহলে স্পন্দন গতি, স্পন্দন গতি এক বিশেষ ধরনের সরল ছন্দিত গতি। এখন সবসময় স্পন্দন গতি বিশেষ ধরনের সরল ছন্দিত গতি হবে, তার মানে আমরা এটা বলতে পারি যে সকল সরল ছন্দিত গতি তারা কিন্তু স্পন্দন গতি না, সকল স্পন্দন গতি সরল ছন্দিত গতি, সকল স্পন্দন গতি সরল ছন্দিত গতি। সকল সরল ছন্দিত গতি স্পন্দন গতি নয়।
সো এই দুইটা ডিফারেন্স আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কোনটা সরল ছন্দিত গতি, কোনটা স্পন্দন গতি, এটার মধ্যে ডিফারেন্সটা আমরা কিভাবে করব, ভ্যারিয়েশন বা পার্থক্যটা কিভাবে আমরা বুঝবো। যদি পর্যায়কালের অর্ধেক সময় এক দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে কম্পিত হয়, তাহলে স্পন্দন গতি। সো আমি এখন এক্সাম্পল দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস আলাদা করে দিব, যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। যেমন হচ্ছে ঘড়ির কাঁটার গতি, এটা হচ্ছে একটা সম্পূর্ণরূপে পর্যাবৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতি এটা পর্যাবৃত্ত গতি। কিন্তু ঘড়ির কাঁটার গতি কিন্তু স্পন্দন গতি না। কারণ কি, এটা অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় ভিন্ন দিকে যাচ্ছে না। কিন্তু আবার আমরা যদি একটা স্প্রিংয়ের মাধ্যমে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দুলাইতে থাকি, যেটার ম্যাথমেটিক্যাল মডেলিং একটু পরে আমরা দেখব, তাহলে সেটা হচ্ছে একটা স্পন্দন গতি। তাহলে স্প্রিংয়ে, উলম্ব স্প্রিংয়ের গতি, এটা স্পন্দন গতি। তাহলে আমরা বেসিক যে ডেফিনেশনগুলো আছে, এই বেসিক ডেফিনেশনগুলো শিখে ফেললাম। ওকে, এবার আমরা এই বেসিক ডেফিনেশন থেকে যেখানে যাব সেটা হচ্ছে আমরা সরল ছন্দিত যে গতিটা আছে, এই গতির ব্যবকলনীয় সমীকরণটা তৈরি করব এবং ব্যবকলনীয় সমীকরণ থেকে বাকি জিনিসপত্রগুলো শিখব। তাহলে সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। তাহলে আমরা শুরু করব এই সমীকরণটা দিয়ে, যে যে কোনো একটা সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণটা কীরকম হয়। তাহলে দেখেন, ব্যবকলনীয় সমীকরণটা যদি আমরা চিন্তা করি, আমরা একেবারে সিম্পল মোস্ট পর্যাবৃত্ত গতির সিস্টেমের কথা চিন্তা করলে একটা স্প্রিং মাস সিস্টেম চিন্তা করতে পারি। সো এই যে দেখেন, এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা নর্মালি আছে। সো কিছু জিনিসপত্র খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে। স্প্রিংটা যখন স্বাভাবিক অবস্থায় আছে, এখনও এর মধ্যে কোনো কি হয় নাই, প্রসারণ হয় নাই, এটা কিন্তু সাম্যাবস্থান না। স্প্রিংটাকে যখন স্প্রিংয়ের তলায় একটা ওজন ঝুলানো হবে, স্প্রিংটা টান টান হয়ে আসবে, এটা হচ্ছে স্প্রিংয়ের সাম্যাবস্থান। আর সাম্যাবস্থান থেকে আমি যখন আরেকটু নিচে টান দিব, সাম্যাবস্থান থেকেও যখন আরেকটু নিচে টান দিচ্ছি, তখন এই যে স্প্রিংটা সরণ হয়েছে, স্প্রিংটা এখন উপরে নিচে দুলতে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের এই স্প্রিংটা নিচের দিকে কোনো একটা কি পাচ্ছে, বল পাচ্ছে। নিচের দিকের যে বলটা, সেই বলটা হচ্ছে স্প্রিংয়ের তলায় যে ঝুলন্ত ব্লক আছে সেটার ওজন। আর উপরের দিকে স্প্রিংটার কি আছে, উপরের দিকে আমার হচ্ছে একটা স্প্রিংয়ের প্রত্যয়নী বল আছে। এই প্রত্যয়নী বল যেটা ঊর্ধ্বমুখী প্রত্যয়নী বল এফ। তাহলে ঊর্ধ্বমুখী প্রত্যয়নী বল এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। আমরা এখানে ওজন বা অন্য কিছু না এনে আগে সরল ছন্দিত গতির ব্যবকলনের যে সমীকরণটা আছে, এই সমীকরণটা নিয়ে আমরা চিন্তা করব। এখন দেখেন, এইখানে অ্যাকচুয়ালি এই যে প্রত্যয়নী বলটা, এটা কি সরণের উল্টা দিকে কাজ করতেছে না? খেয়াল করে দেখেন, আমার সাম্যাবস্থান থেকে
সরণের ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে, এক্স ভেক্টরের ডাইরেকশন নিচের দিকে, তাহলে এফ ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে, উপরের দিকে। তাহলে এইখানে এই যে মাইনাস যেটা আসে, এই মাইনাসটা কিন্তু সাংখ্যিক মানের মাইনাস না। এটা নিয়ে আমাদের একটা কমন কনফিউশন, কমন মিস্টেক আমরা সব সময় করি। আসলে এই মাইনাসটা বোঝায় যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং সেটা বিপরীতমুখী। সো এই মাইনাসটা সবসময় ইন্ডিকেট করে ডাইরেকশন, যে এফ বলটা এক্স বলের উল্টা দিকে। সো সবচেয়ে ভালো হচ্ছে যদি এইভাবে লিখি আমরা, এফ ভেক্টর সমান মাইনাস কেএস ভেক্টর। এটা হচ্ছে সবচেয়ে ভালো প্রকাশ, মানে এখানে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নাই, দেখে আপনারা বুঝতেছেন ওকে এফ ভেক্টর আর এক্স ভেক্টর পরস্পর বিপরীত দিকে। একটা স্প্রিংকে যদি আমি টান দেই, টান দিলেই স্প্রিংটা উল্টা দিকে একটা প্রত্যয়নী বল পাবে, সেই উল্টো দিকের প্রত্যয়নী বলটা আমার যেদিকে স্প্রিংটা সরণ হচ্ছে তার বিপরীতমুখী। এবার উল্টাভাবে চিন্তা করি, স্প্রিংটাকে যদি আমি পুশ করতাম উপরের দিকে, সংকুচিত করতাম, তাহলে আমি বল দিচ্ছি কোন দিকে, তখন তখন আমি সংকুচিত করতেছি উপরের দিকে, এক্স উপরের দিকে, তাহলে প্রত্যয়নী বল আসতো কোন দিকে, উল্টা দিকে। সো প্রত্যয়নী বল সবসময়ই আপনি যেদিকে স্প্রিংটাকে সংকুচিত বা প্রসারিত করবেন তার উল্টো দিকেই কাজ করবে। তাহলে এফ সমান মাইনাস কে এক্স পাচ্ছি। এখন দেখেন আমরা যদি সাংখ্যিক মানের কথা চিন্তা করি, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখন এফ সমান কি, এম এ, এম এ সমান মাইনাস কে এক্স, তাহলে এম এ প্লাস কে এক্স ইকুয়ালস টু জিরো। এবার এ সমান কি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এক্স ইকুয়ালস টু জিরো। কিন্তু এখানে আমি যদি এম দ্বারা ভাগ করে দিই, কে বাই এম এক্স সমান জিরো পাবো। সো আমরা আলটিমেটলি পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান জিরো। সুতরাং আমাদের তাহলে সরল ছন্দিত গতির যে ব্যবকলনীয় সমীকরণ, সেই সমীকরণটা আসতেছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান জিরো। সো আমরা ব্যবকলনীয় সমীকরণটা পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান জিরো, যেখানে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। তাহলে এইখানে আবার ওমেগা থেকে সুন্দর একটা জিনিস চলে আসে, পর্যায়কাল বের করা যায়। পর্যায়কাল টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার এম বাই কে। তার মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে পর্যায়কালটা শুধুমাত্র স্প্রিংয়ের বল ধ্রুবক কে এবং যে বস্তুর ভর, এই যে ব্লকটা ঝুলানো হয়েছে এই ব্লকের ভরের উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপরে কিন্তু নির্ভর করছে না। সুতরাং পর্যায়কাল টি সমান টু পাই রুট ওভার এম বাই কে। এখন আসেন আরও কিছু জিনিসপত্র এখন ডিটেলসে আমরা শিখে ফেলি। পর্যায়কালটা শুধুমাত্র এম এবং কে এর উপর নির্ভর করতেছে। কে হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। এখন প্রশ্ন হচ্ছে এই স্প্রিংয়ের বল ধ্রুবক এটা আমরা বের করব কিভাবে। বের করব হচ্ছে, একটা স্প্রিংকে নর্মালি যদি রাখি আমরা, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় স্প্রিং, কোনো ভর ঝুলাই নেই। যদি স্প্রিংয়ের তলায় শুধুমাত্র একটা ওজন ঝুলানো হয়, স্প্রিংটার একটা ইলংগেশন বা প্রসারণ হয়, তাহলে স্প্রিংয়ের এই যে ইলংগেশন বা প্রসারণটা, এই প্রসারণটা যদি ই হয়ে থাকে, আমাদের ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করতেছে। এবার তাহলে স্প্রিংয়ের প্রত্যয়নী বল কে ই কাজ করবে কোন দিকে, উপরের দিকে, এবং কে ই সমান এমজি হবে। খেয়াল করেন ই এর সঙ্গে এক্স গুলানো যাবে না, এক্স হচ্ছে সাম্যাবস্থা থেকেও আরও যেটুকু টানবো সেটা হচ্ছে আমাদের এক্স। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল আকারে এই জিনিসটা বুঝিয়ে বলি। আমার ধারে কাছে স্প্রিং আছে কিনা দেখি, একটা মিনিট, আমি সরাসরি একটা স্প্রিং মাস সিস্টেম ক্রিয়েট করে আপনাদেরকে বুঝাই, না হলে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। আমি একটা স্প্রিং মাস সিস্টেম ক্রিয়েট করি।
সরি, স্প্রিং খুঁজে পেতে দেরি হয়ে গেল। আচ্ছা, চলেন আমি আপনাদেরকে স্প্রিং মাস সিস্টেম দেখাবো। সো স্প্রিংটা আমি তৈরি করব রাবার দিয়ে, যে রাবার আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে রাবার। এই যে দেখেন একটা রাবার ব্যান্ড আমি আমার হাতে রাখছি, ঠিক আছে? তাহলে এই রাবার ব্যান্ডের তলায় আমি একটা বস্তু রাখবো। ইনিশিয়ালি দেখেন আমি যদি রাবারটা ধরে রাখি, একটা রাবার ইনিশিয়ালি ধরে রাখলে এটা কিন্তু খুব বেশি প্রসারিত হচ্ছে না, এটা রাবারের সাধারণ অবস্থা। এখন যদি এই রাবারের তলায় আমি একটা ভারী বস্তু জাস্ট ঝুলিয়ে দিই, ধরেন আমি একটা ভারী বস্তু এই রাবারের তলায় ঝুলাবো। সো খেয়াল করেন, দেখেন আমি পাশাপাশি রাখি, এটা ছিল একটা রাবার স্বাভাবিক অবস্থা। এই রাবারের তলায় আমি একটা ভারী বস্তু বাঁধছি, এটা টান টান হয়ে গেছে, এটা হচ্ছে তার ইলংগেটেড বা প্রসারিত অবস্থায়। এখানে কিন্তু এখনো কোনো পর্যাবৃত্ত গতি নাই, সে জাস্ট টান টান হয়ে আছে। এখন এই টান টান অবস্থা থেকেও যদি আমি নিচের দিকে আরো টান দেই, তখন যেটা হবে সেটা হচ্ছে প্রসারণ হচ্ছে। তখন কিন্তু সে এই যে দেখেন এখন পর্যাবৃত্ত গতি দিচ্ছে। সো আবার পুরো জিনিসটাকে আমি থামায় এক্সপ্লেন করি। দেখেন নর্মালি এই যে রাবারটা খুব বেশি প্রসারিত অবস্থায় নাই, আমি রাবারের তলায় একটা ওজন ঝুলাইলাম, রাবারটা টান টান হলো, কিন্তু এখনো কিন্তু কোনো পর্যাবৃত্ত গতি তৈরি হয় নাই। এখন এটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা থেকে যদি আরো একটু টেনে ছেড়ে দেওয়া হয় তখন পর্যাবৃত্ত আন্দোলনটা শুরু হবে। সুতরাং এই যে স্প্রিংটার তলায় একটা ওজন ঝুলানোর কারণে স্প্রিংটা যে প্রসারিত হলো, এই প্রসারিত অবস্থাটাই আমাদের সাম্যাবস্থা। তো সাম্যাবস্থায় যখন আসলো, এটা সাম্যাবস্থান। স্প্রিংটা সাম্যাবস্থানে থাকাকালীন অবস্থায় এমজি সমান কেই হবে। তাহলে এই যে এমজি সমান কে ই, এখান থেকে কে এর মান বের করা যায় এমজি বাই ই। সো একটা স্প্রিং এর বল ধ্রুবক বের করা খুবই সহজ কাজ। যে কোনো স্প্রিং এর তলায় একটা ওজন ঝুলিয়ে দেন, স্প্রিংটা যে পরিমাণ প্রসারিত হবে সেই প্রসারণটা ইটা দেখেন, ওজন এমজি কে ই দ্বারা ভাগ করেন, কে পেয়ে যাবেন। তাহলে দেখেন পর্যায়কাল টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে লিখছিলাম। এখন এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, এম বাই কে সমান হচ্ছে অ্যাকচুয়ালি ই বাই জি হবে। তাহলে 2 পাই রুট ওভার ই বাই জিও লেখা যায়। সো একটা স্প্রিং এর যে পর্যায়কাল, একটা স্প্রিং দোলকের পর্যায়কাল, সেটা ডিপেন্ড করতেছে ভর এবং বল ধ্রুবকের উপরে, অথবা জি এর মান এবং যে পরিমাণ তার সাম্যাবস্থানে যেতে প্রসারণ হয়েছে তার উপরে। এখান থেকে কমেন্ট যেটা করা যায় সেটা হচ্ছে আপনি কতটুকু বিস্তারে একটা স্প্রিংকে দুলাবেন, বা একটা সরল ছন্দিত গতির যে বিস্তার, বিস্তারের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক নাই। তাহলে এইখান থেকে আমরা ব্যাখ্যাটা লিখতে পারি, বা এইখান থেকে আমরা বলতে পারি সরল ছন্দিত গতির পর্যায়কালের সাথে বিস্তারের সম্পর্ক নেই, কত বিস্তারে দুলবে সেটার সম্পর্কই নেই। সুতরাং একেবারে বেসিক অংশটুকু শিখলাম, এবং এইখানে দুইটা জিনিস মাথায় রাখবো। এই যে ব্যবকলনীয় সমীকরণ, এই ব্যবকলনীয় সমীকরণ থেকে অনেক বেশি এমসিকিউ আসে। সো ব্যবকলনীয় সমীকরণ থেকে এমসিকিউ আসে। তারপরে এই যে হলুদ রঙের যে লেখাটা লিখছি এটা থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে, যে পর্যায়কালের সাথে বিস্তারের সম্পর্ক নাই, ব্যাখ্যা করো। তাহলে এই ইকুয়েশনগুলো থেকে ব্যাখ্যাটা করতে পারবেন, এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেনও আসে। এখন আমাদের যে ব্যবকলনীয় সমীকরণ ছিল, আমরা ব্যবকলনীয় সমীকরণের সমাধানে যাব। তাহলে ব্যবকলনীয় সমীকরণটা ছিল ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এখন ব্যবকলনীয় সমীকরণের সমাধান, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটাই হচ্ছে আমাদের সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধান। এখন তাহলে এই যে এই সমাধানটা, আমরা অ্যাকচুয়ালি যে সমাধান সেটা এখন একটু যাচাই করি। সমাধান যাচাই।
এখন এই যাচাই করতে যে আমরা বেশ কিছু জিনিসপত্র পেয়ে যাব। একটা হচ্ছে বেগ ভি বের করতে পারবো, ত্বরণ এ বের করতে পারবো। তাহলে দেখেন এক্স সমান যদি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হয়, ডেল্টার বিস্তারিত একটু পরে আসবো। ভি বেগ হচ্ছে ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে ডি বাই ডিটি অফ এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে বেগ ভিটা। এবার এই বেগ ভিকে আরেকটু ডিফারেন্টলিও এক্সপ্রেস করা যায়, সেটা একবারেই করে ফেলি। দেখেন বেগ ভি, যে কোনো সরল ছন্দিত গতির বেগ ভি যেটা আছে, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বেগ ভি। এখন এই যে বেগ ভিটা কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে সেটা আমরা এখান থেকে লিখে ফেলতে পারি। তাহলে দেখেন বেগ ভি ম্যাক্সিমাম হবে ভি ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা এ যখন এক্স সমান 0 বা সাম্যাবস্থা। যে কোনো সরল ছন্দিত গতির সাম্যাবস্থায় বেগটা সর্বোচ্চ হয়, আর ভি মিনিমাম ইকুয়ালস টু 0 যখন এক্স সমান এ বা বিস্তার, বিস্তারে বেগটা সর্বনিম্ন হয় আর সাম্যাবস্থায় বেগটা সর্বোচ্চ হয়। সো আমরা ভি পেয়ে গেছি। এবার ত্বরণ এ যদি চিন্তা করতে যাই, ত্বরণ এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি বা ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তাহলে ডি বাই ডিটি অফ এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখান থেকে আমরা যেটা পাবো মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা और মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন দেখেন ত্বরণটা কখন ম্যাক্সিমাম হবে। এ ম্যাক্সিমাম হবে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি শুধু এখানে ম্যাগনিটিউড লিখব, মানে হচ্ছে আমি শুধুমাত্র মানটা বসাবো, কারণ মাইনাসটা কি বুঝায়, দিক বুঝায়। মানে আপনি যদি ভেক্টর আকারে লিখেন তাহলে আসলে লিখবেন এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ভেক্টর। সো আমাদের অ্যাকচুয়ালি মাইনাসটা সবসময়ই ভেক্টর আকারে আসে। তাহলে আমি যদি শুধুমাত্র এ ম্যাক্স মানে হচ্ছে ত্বরণের মান লিখি তখন কিন্তু মাইনাসটা দিব না। তাহলে এ ম্যাক্স সমান ওমেগা স্কোয়ার এ যখন এক্স সমান এ বা বিস্তার। সুতরাং বিস্তারে ত্বরণ হবে সর্বোচ্চ, আর এ ম্যাক্স সমান হচ্ছে 0 যখন এক্স সমান 0 বা সাম্যাবস্থা। সাম্যাবস্থায় ত্বরণটা 0 হবে। তাহলে আমরা কিন্তু বেগ এবং ত্বরণগুলা পেয়ে গেছি এবং এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে দেখি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এইখানে আমি যদি এক্স এর ভ্যালু এ সাইন ওমেগা টি বসাই, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা বসাই, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স কত দিচ্ছে, 0 দিচ্ছে। তার মানে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধান। এই হচ্ছে আমাদের সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধানটা কিভাবে আসলো সেটার সম্পূর্ণ প্রমাণটা। ঠিক আছে, সো আমাদের তাহলে সরল ছন্দিত গতির ব্যবকলনের সমীকরণ কমপ্লিট হয়ে গেল। এখান থেকে বেগ ত্বরণ কিভাবে বের করতে হয় সেটা পেলাম, এবং কখন বেগটা সর্বোচ্চ হবে কখন ত্বরণটা সর্বোচ্চ হবে সেটাও আমরা পেয়ে গেলাম। এখন
এই জায়গাগুলা থেকে আমাদের অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন ফেস করতে হয়, কিছু প্রশ্নের আমরা মুখোমুখি হই। আমি আজকে কিছু প্রশ্ন আপনাদের মানে হচ্ছে শিখাই যে কি কি প্রশ্নের উত্তর আমাদের জাস্ট এই জায়গাগুলো থেকে করতে হতে পারে। প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর যদি কেন্দ্র বরাবর এবং পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খনন করে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে ওই বস্তুটার গতি একটা সরল ছন্দিত গতি। এখন এইটাকে যদি প্রুফ করতে বলা হয় আপনাকে যে দেখাও যে পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়ে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলে বস্তুটার গতি একটা সরল ছন্দিত গতি, তাহলে চলেন প্রশ্নটা আমরা একটু দেখি। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খনন করব আমরা, এই সুড়ঙ্গের মুখে একটা বস্তু ছেড়ে দিব, বলা হলো দেখাও যে এই বস্তুটার গতি একটা সরল ছন্দিত গতি। তাহলে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খুঁড়ে সুড়ঙ্গের মুখে কোনো বস্তু ছেড়ে দেয়া হলে বস্তুর গতি সরল ছন্দিত গতি। সো এইটা আমরা কিভাবে প্রুফ করব সেটা একটু দেখি। দেখেন এই যে সুড়ঙ্গটার মুখ আছে, এইখানে বস্তুটার যে ত্বরণ, এই ত্বরণ এ সমান জি, আর এইখানে ত্বরণ এ সমান 0, আবার পৃথিবীর পৃষ্ঠে এসে ত্বরণ এ সমান জি। এখন দেখেন তাহলে আমাদের এক জায়গায় ত্বরণ সর্বোচ্চ, ভিতরে এসে ত্বরণ 0, আবার এই দিকে এসে ত্বরণ সর্বোচ্চ হচ্ছে। তার মানে আমাদের এই যে এ সমান জি, এ সমান জি যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো হচ্ছে বিস্তার। বিস্তারে আমাদের ত্বরণ হয় সর্বোচ্চ, আর সাম্যাবস্থায় ত্বরণ হয় 0। একটু আগে আমরা দেখতেছিলাম, খেয়াল করেন এই যে এই স্লাইড থেকে দেখি এ ম্যাক্স সমান ওমেগা স্কোয়ারে, যখন এক্স সমান এ বা বিস্তার, তাহলে আমি পৃথিবীর পৃষ্ঠে যখন আসি, কেন্দ্র থেকে পৃষ্ঠের উপরে যখন চলে আসতেছি, তখন এইখানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠে চলে আসছি, আমাদের এইখানে বিস্তারটা কত, বিস্তারটা হচ্ছে আর। তাহলে যখন আর বিস্তারে আসি তখন ত্বরণ সর্বোচ্চ, আর বিস্তারে ত্বরণ সর্বোচ্চ, আর আমার সাম্যাবস্থায় ত্বরণটা শূন্য। এখান থেকেই বলা যায় যে এটা একটা সরল ছন্দিত গতি। কিন্তু আমরা এটার বাইরেও সুন্দর মতো প্রমাণটাও করতে পারি, কিভাবে সেটা একটা জিনিস দেখি। যে ধরেন আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি গভীরতায় নামবো, পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি গভীরতায় যদি নামি, ডি গভীরতায় জি এর মান, যে মানটা জিডি সমান আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর ইন্টু জি। আমাদের যেহেতু এখন সিলেবাসে মহাকর্ষ অভিকর্ষ নাই, বাট মহাকর্ষ অভিকর্ষের এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি গভীরতায় যাওয়া হয়, সেক্ষেত্রে জি এর মানটা এই সমীকরণ অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। দেখেন জিডি সমান আর মাইনাস ডি বাই আর ইন্টু জি। এখন খেয়াল করি জিডি সমান এই যে আর মাইনাস ডিটা আছে, খেয়াল করেন আর মাইনাস ডি এটা কি কেন্দ্র থেকে সরণ, তাহলে আর মাইনাস ডি কোথায়, কেন্দ্র থেকে সরণ। এই আর মাইনাস ডিটাকে আমরা বলতে পারি এক্স, তাহলে জি বাই আর ইন্টু এক্স। তাহলে ত্বরণ সরণের কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। সো ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয়, আবার ত্বরণটা কোথায় ম্যাক্সিমাম, এই যে এইখানে এসে ম্যাক্সিমাম, এইখানে বিস্তারে ত্বরণ ম্যাক্সিমাম, কেন্দ্রে বা সাম্য অবস্থায় ত্বরণটা শূন্য। সুতরাং যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো কিন্তু প্রযোজ্য হচ্ছে। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যে আমাদের যখন বস্তুটার ক্ষেত্রে বস্তুটা যেতে যাচ্ছে নিচের দিকে, খেয়াল করেন বস্তুটার আকর্ষণ বল কোন দিকে, নিচের দিকে, আর আমি বস্তুকে টানতেছি কোন দিকে, উপরের দিকে। জিনিসটা দেখেন,
বস্তুটাকে যতই উপরের দিকে তোলা যাবে ততই ত্বরণ কি হবে, বাড়বে। জিনিসটা একটু বুঝেন যে আমাদের এখানে ডিরেকশনের ব্যাপার আছে, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, মানে ত্বরণটা কাজ করবে সরণের উল্টা দিকে। এই তো আমরা পড়ে আসছি। জিনিসটা খেয়াল করে দেখেন, একটা স্প্রিং এর সঙ্গে আপনাদেরকে চিন্তা করতে শিখাই। দেখেন এটা একটা স্প্রিং, তাহলে স্প্রিংটাকে আমি যতই উপরের দিকে টান দিব, সরণ কোন দিকে হচ্ছে, উপরের দিকে, কিন্তু ত্বরণ বাড়তেছে কোন দিকে, নিচের দিকে। সো সরণ হচ্ছে উপরের দিকে কিন্তু ত্বরণ বাড়তেছে নিচের দিকে, তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এবার এই যে ডায়াগ্রামটার নিচে আমি এই রাবার ব্যান্ডটাকে রেখে দেখেন, রাবারটাকে যদি টান দেই উপরের দিকে, সরণ হচ্ছে কোন দিকে, উপরের দিকে, কিন্তু তখন ত্বরণ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। সো এইখানে সমানুপাতিক চিহ্নটা থেকে আমরা শুধু এখানে মানটার কথা চিন্তা করতেছি, এখানে কিন্তু ডাইরেকশনটা নাই। সো ত্বরণ ঠিকই সরণের সমানুপাতিক এবং সাম্যাবস্থান থেকে সরণের বিপরীতমুখী। তাহলে আমরা সরাসরি বলতে পারি যেহেতু সরলচন্দিত গতির দুইটা কন্ডিশনই প্রয়োগ হয়ে গেল, পৃথিবীর ব্যাস বরাবর একটা ছিদ্র করে যদি কোনো বস্তুকে ছেড়ে দেওয়া যায় তাহলে সেটার গতি একটা সরলচন্দিত গতি। সো এটার প্রমাণ হয়ে গেল। এখন কথা হচ্ছে এই বস্তুটাকে আমি যখন ছেড়ে দিব তখন বস্তুটার পর্যায়কাল কত হবে, পর্যায়কাল টি সমান কত। পর্যায়কাল টি বের করার জন্য আমরা জানি এ ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু এ বিস্তার, এটা তো আমরা জানি। এখন এ ম্যাক্স কত, এখানে ত্বরণের সর্বোচ্চ মান কত, এখানে ত্বরণের সর্বোচ্চ মান হচ্ছে পৃষ্ঠে ত্বরণের মানটা সর্বোচ্চ এবং সেটা হবে জি, তাহলে এ ম্যাক্স হচ্ছে জি, আর বিস্তারটা হচ্ছে আর, তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার জি বাই আর, তাহলে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার আর বাই জি। তাহলে পৃথিবীর কেন্দ্র বরাবর ব্যাস অনুযায়ী একটা সুড়ঙ্গ খুঁড়ে একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দেই, প্রমাণ করতে পারতেছি সেইটার গতি একটা সরল ছন্দিত গতি এবং সেই গতির পর্যায়কালটা আমরা বের করতে পারছি টি সমান 2 পাই রুট ওভার আর বাই জি। এইবার একটা জিনিস খেয়াল করি, টি সমান যদি 2 পাই রুট ওভার আর বাই জি হয়, আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার, তার মানে 6.4 ইন্টু 10 পাওয়ার 6 মিটার, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টি ইকুয়ালস টু 2 ইন্টু 3.14 রুট ওভার 6.4 ইন্টু 10 পাওয়ার 6 ডিভাইডেড বাই 9.8। দেখা যাক পর্যায়কালটা কতটুকু আসে, মানে কত সময়ে পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়ে কোনো বস্তুকে ছেড়ে দিলে সে আবার নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠে আসবে। ওকে, আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেটর খুঁজতেছি, একটা মিনিট ক্যালকুলেটর বের করে নেই। ওকে সরি, ক্যালকুলেটর নিয়ে আসলাম এই জন্য দেরি হয়ে গেল আবারও। আচ্ছা, ওই বাংলাদেশের খেলা দেখার সময় আজকে হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসছিলাম, মানুষজনের খেলাধুলার গড় হিসাব করতেছিলাম যে এরা আসলে কিরকম গড়ে রান টান করতে পারতেছে। ওকে, ইন্টু 2 পাই, আচ্ছা, মাত্র 5077.58 সেকেন্ড আসবে, মানে অ্যাকচুয়ালি 2 ঘন্টারও কম সময় হবে পর্যায়কাল। ওকে, সো 2 ঘন্টার কম সময়ে সে অ্যাকচুয়ালি একটা বিন্দু থেকে নামবে। আচ্ছা, এখানে খেয়াল করেন 5077.58 সেকেন্ড, এই পর্যায়কাল, পর্যায়কালের মানে আসলে কি, পর্যায়কালের মানে কি সেটা একটু বোঝেন।
যে এইখান থেকে সে যাত্রা শুরু করলো, এইখানে আসলো, এসে আবার এইখানে উঠতে তার সময় লাগবে এই 5077.58 সেকেন্ড। তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কত সময় লাগবে? এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগবে 5077.58 ডিভাইডেড বাই 2। সো পৃথিবীর এক প্রান্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে যদি আরেক প্রান্ত পর্যন্ত যাওয়া যায়, সেক্ষেত্রে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনার ভ্রমণ করতে যে সময়টা লাগবে সেটা 1 ঘন্টারও কম, 2538.79 সেকেন্ড। সো পর্যায়কালের মানেটা কিন্তু খুব সিম্পল, যে বিন্দু থেকে যাত্রা শুরু করবেন, যে আবার ওই বিন্দুতে আপনার ফেরত আসতে হবে, তাহলে সেটা পর্যায়কাল। এবং আরও একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে দেখেন, পর্যায়কাল বিস্তারের সঙ্গে কিন্তু সম্পর্কিত না। বিস্তার আমি বাড়াই কমাই, পর্যায়কাল একই থাকবে। সুতরাং আপনি পৃথিবী নামক এই বিশাল গোলকটার ব্যাস বরাবর যদি কোনো সুড়ঙ্গ খুঁড়ি, ধরেন এই ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়লাম, বস্তুটাকে আপনি এখান থেকে ছাড়েন, আর এটা তো হচ্ছে কেন্দ্র, এখান থেকে ছাড়েন, এখান থেকে ছাড়েন, কোথা থেকে ছাড়বেন তার সঙ্গে পর্যায়কালের কোনো সম্পর্ক নাই। এখান থেকে ছাড়লেও পর্যায়কাল যা হবে, এখান থেকে ছাড়লেও পর্যায়কাল তাই হবে, এখান থেকে ছাড়লেও পর্যায়কাল একই হবে। কারণ অলরেডি প্রমাণ করে ফেলছি আমরা, পর্যায়কালের সঙ্গে কিসের সম্পর্ক নাই? বিস্তারের কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে দেখেন, আমরা অলরেডি কি কি জিনিসপত্র শিখলাম? সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ শিখলাম, ব্যবকলনীয় সমীকরণের সমাধান শিখলাম, এবং সেই সঙ্গে পৃথিবী নামক বিশাল গোলকটার ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়ে সুড়ঙ্গের মুখে যদি একটা গোলককে ছেড়ে দেওয়া হয়, একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, সেইটার গতি যে একটা পর্যাবৃত্ত গতি হবে, এবং সেই পর্যাবৃত্ত গতির একেবারে পর্যায়কাল বের করতে শিখলাম। আজকের ক্লাসে আরেকটা জিনিসই শিখব, সেটা হচ্ছে আদি দশা কি জিনিস, সেই জিনিসটা আমরা বের করতে শিখব। কারণ আমরা যখন সমীকরণটা সমাধান করতেছিলাম, এই ব্যবকলনীয় সমীকরণের সমাধানে একটা ডেল্টা লিখছিলাম। তাহলে আদি দশা, আমরা সমীকরণের সমাধানে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটা লিখছি। এখন এই ডেল্টাটাকে বলা হয় আদি দশা। এখন আদি দশাটা আসলে কি মিন করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আদি দশাটা আসলে মিন করে যে যে সময়ে কণাটাকে আপনি অ্যাকচুয়ালি মাপতে শুরু করছেন, মানে কণাটার কম্পনটাকে স্টপজ দিয়ে মাপতে শুরু করছেন, ওই সময়ে সে কত কৌণিক স্মরণে আছে। সো আবার বলতেছি, একটা কণা যখন কাঁপতে শুরু করবে তখনই আপনি স্টপওয়াচ চালু নাও করতে পারেন, কারণ স্টপওয়াচ কণা চালু করে না, স্টপওয়াচ আপনি আমি চালু করি। তাহলে আপনি বা আমি যখন স্টপওয়াচটা চালু করতেছি, ওই মুহূর্তে কণা কত কৌণিক স্মরণে আছে সেটা হচ্ছে ডেল্টা বা আদি দশা। সো আমি একেবারে সিম্পলিফাইড করি, ধরেন একটা দোলক দুলবে, এখন দোলকটাকে আমি এই যে এইখানে তুলছি, তোলার পরে ছেড়ে দিলাম, দোলকটা যাচ্ছে, এইখানে যাওয়ার পরে আমি স্টপওয়াচ চালু করছি, তাহলে টি সমান 0 সময় আমার x সমান 0। সো কথাটা বুঝবেন, আমি দোলকটাকে টানছি, টেনে এইখানে আনছি, আনার পরে ছেড়ে দিলে দোলকটা দুলতে শুরু করবে, কিন্তু সময়টা কে মাপবে? দোলকটা তো না, দোলকের কাছে তো দোলকের পকেটে কি একটা স্টপওয়াচ আছে যে এখানে ওরে টেনে আনছে, বস ছাড়ে দিছেন, ছাড়লাম স্টপওয়াচ? এটা তো করবে না। স্টপওয়াচটা ছাড়ি কারা? আমরা। সো আমি স্টপওয়াচটা ছাড়তেছি যখন দোলকটা এইখানে আসছে, তার মানে শূন্য সময়ে স্মরণটা শূন্য বা সাম্য অবস্থায়। তাহলে আমরা এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা যখন লিখতেছি, অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0 বসাইলে এক্স এর মানও 0 হয়ে যায়। তাহলে এ সাইন ডেল সমান 0 আসে, অর ডেল্টা সমান 0 আসে। তাহলে এই ক্ষেত্রে আদি দশাটা হচ্ছে 0, ইকুয়েশনটা এক্স সমান এ সাইন ওমেগা টি হবে, এবং চূড়ান্ত ইকুয়েশনটা তাহলে এই সিচুয়েশনে কি হবে? এক্স সমান এ সাইন ওমেগা টি। এখন ধরেন আমার দোলকটা যে মুহূর্তে আমি ছেড়ে দিব, ওই মুহূর্তেই স্টপওয়াচও চালু করে দিলাম। আমার দোলকটাকে টেনে এখানে আনছি, যখন ছাড়বো তখন স্টপওয়াচও চালু করে দিলাম। তার মানে দোলক ছেড়ে দাও এবং স্টপওয়াচ চালু করা একসাথে করলাম। তাহলে শূন্য সময় এক্স এর ভ্যালু কত? এ। এখন শূন্য সময় এক্স এর ভ্যালু যদি এ হয়, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা।
তাহলে এক্স এর ভ্যালু এ যখন টি এর ভ্যালু 0, তাহলে আমরা যেটা পাবো এ সমান এ সাইন ডেল্টা, সাইন ডেল্টার ভ্যালু হচ্ছে 1 আর ডেল্টা সমান π/2। তাহলে দেখেন ডেল্টার ভ্যালু যদি π/2 হয়ে যায় তাহলে ইকুয়েশনটা তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই সিনারিওতে ইকুয়েশনটা হয়ে যায় এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে π/2, তাহলে এই সমীকরণটা হয়ে যাবে এ কজ ওমেগা টি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, একটা সরল ছন্দিত গতির যে সমাধান বা সরল ছন্দিত গতির যে প্রকাশটা, সেটা শুধু সাইন না কজ দিয়েও হওয়া পসিবল, সাইন ওমেগাটি দিয়েও হওয়া পসিবল, কজ ওমেগাটি দিয়েও হওয়া পসিবল। ঠিক আছে, ওকে, গেল দুইটা জিনিস। এইবার আমার শূন্য সময়ে কণা তো যে কোনো পজিশনেই থাকতে পারে, এই দুইটা পজিশনে যে থাকবে নট নেসেসারিলি ট্রু, অন্য কোনো পজিশনেও কণা শূন্য সময়ে থাকতে পারে। এখন দেখেন যদি অন্য কোনো পজিশনে থাকে তাহলে কি হবে। ধরেন শূন্য সময়ে কণাটা এইখানে আছে, তাহলে টি সমান 0 সময়ে এক্স সমান a/2 তে আছে। তাহলে লিখব কি এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স এর ভ্যালু a/2 সমান এ সাইন ওমেগা ইন্টু 0 প্লাস ডেল্টা, তাহলে সাইন ডেল্টা সমান হাফ আর ডেল্টা সমান হচ্ছে π/6। তাহলে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস π/6। এই যে দেখেন আমরা তাহলে কিন্তু এই আদি দশার উপর ভিত্তি করে সরল ছন্দিত গতির যে সমীকরণগুলা এগুলা বিভিন্ন রকম পাবো। ওকে, সো এগুলা গেল হচ্ছে আমাদের তাহলে আরো কিছু বেসিক। আজকে আরেকটা ছোট্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন সরল ছন্দিত গতি যদি যোগ করা হয় সেটাও একটা সরল ছন্দিত গতি হয়। আমি কথাটা আবার বলতেছি, দুইটা ভিন্ন সরল ছন্দিত গতি যোগ করা হলে সেটা আর একটা সরল ছন্দিত গতি দেয়। কিরকম সেটা একটু দেখাই। ধরেন আপনাকে আমি যদি বলি প্রমাণ করো যে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস বি কজ ওমেগা টি একটি সরল ছন্দিত গতি। তাহলে দেখেন এইখানে এ সাইন ওমেগা টি এইটা একটা সরল ছন্দিত গতি, বি কজ ওমেগা টি আর একটা সরল ছন্দিত গতি। তাহলে দুইটা ভিন্ন সরল ছন্দিত গতি যোগ করে আমি এক্স পাচ্ছি। প্রমাণ করবে এখন এক্স একটা সরল ছন্দিত গতি। এখানে পিওরলি লাগে ত্রিকোণমিতি। আপনারা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান শিখে আসছেন, এইরকম সমীকরণ থাকলে সমাধান কেমনে করতে হয় সবাই শিখছেন, সবাই পারেন। দেখেন এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস বি কজ ওমেগা টি। কি যেন করতে হয় এই টাইপ সমীকরণ সমাধানে? উভয় পক্ষকে এ এবং বি এর বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করে দিতে হয়। আপনাদের মনে থাকার কথা ভালো মতো, যে আমি যেটা করব এ এবং বি এর বর্গের যোগফলের বর্গমূল দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। তাহলে এক্স বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে সাইন ওমেগাটিকে তো নাই করে দিছি, সর্বনাশের ব্যাপার। সাইন ওমেগা টি প্লাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কজ ওমেগা টি। তাহলে এখন যদি এরকম হয় সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি সমান কি লেখা যায়, সাইন এ প্লাস বি। দেখেন এটা সাইন এ, এটাকে তাহলে কজ বি করি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তাহলে এটাকে যদি কজ বি হইতে হয়, কজ বি মানে কি ভূমি বাই অতিভুজ, সুতরাং ভূমি, এখন ভূমিটা হইতে হবে এখানে তাহলে এ, লম্ব হইতে হবে বি। এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বলি থিটা, তাহলে এখন দেখেন কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ না, এ হচ্ছে ভূমি, অতিভুজ কত রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ভূমি বাই অতিভুজ কস থিটা, তাহলে সাইন ওমেগা টি কস থিটা প্লাস
বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি যেটা আছে বি হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ সমান কি সাইন থিটা, তাহলে কজ ওমেগা টি সাইন থিটা, তাহলে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি। সুতরাং দেখেন এক্স ইকস টু পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস থিটা। কাজ শেষ। সুতরাং এই যে দুইটা ভিন্ন ভিন্ন পর্যায়বৃত্ত গতির যোগফলও একটা পর্যায়বৃত্ত গতিই হবে, অন্য কিছু হবে না, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। ওকে, আর এই যে নতুন পর্যায়বৃত্ত গতির বিস্তার কত, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আদি দশা কত থিটা, থিটার মান কোথেকে পাবো, এই যে দেখেন এখানে থিটার মান পাওয়া যাবে আপনার এখানে ট্যান থিটার সমান কি বি বাই এ, সো ইজিলি কিন্তু সব করা যাচ্ছে। দেখেন থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি বি বাই এ, আর নতুন যে পর্যায়বৃত্ত গতিটার বিস্তার, নতুন বিস্তারটা হচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সো তাহলে এই ছিল পর্যায়বৃত্ত গতির একদম স্টার্টিং বেসিক্সগুলা। সো আজকে জাস্ট আমি বেসিক্সগুলাই পড়ালাম, স্প্রিং মাস সিস্টেম বা অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন আগামী ক্লাসটা আমার যেহেতু ঈদের পরে একটা বড় গ্যাপ পড়ে গেছে, অ্যাকচুয়ালি আমি ব্যস্ত ছিলাম হচ্ছে ওই ঈদের আগে আগে আমার ছোট ভাই করোনা আক্রান্ত হয়েছিল, ওই সব তারপর আরও কিছু ঝামলা টামলে মিলিয়ে আমার ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে। আমি একটা মেকআপ ক্লাস নিব ইনশাল্লাহ আগামীকাল, আগামীকাল কি বার, বুধবার। সো বুধবার দিন মেকআপ ক্লাস, টুমোরো at 10 PM ইনশাল্লাহ আগামীকাল রাত 10টায় একটা মেকআপ ক্লাস নিব। কালকে আমি যেটা করব, এই যে পর্যায়বৃত্ত গতির আরও ডেপথে ঢুকবো। আমি আজকে শুধু আপনাদেরকে পর্যায়বৃত্ত গতির যে সারফেসটা আছে, যে জিনিসগুলো দিয়ে শুরু হয়, যে জিনিসগুলো ম্যান্ডেটরি লাগে, এগুলো শিখাইলাম। কালকে ইনশাল্লাহ আমরা ডেপথ ডিটেলস নিয়ে আলোচনা করব। ওকে, আজকের পড়ানো এই পর্যন্তই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে আজকের পড়ানোর উপরে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ও আচ্ছা, একটা পর্যায়বৃত্ত গতির সমীকরণ কি ভাইয়া, একটা পর্যাবৃত্ত গতির সমীকরণ কি, এক্স সমান এ সাইন ওমেগা টি, নর্মালি কি সমীকরণ কি এক্স সমান এ সাইন ওমেগা টি, তাহলে সাইনের আগে যে অংশটুকু থাকে সেটা কি তার বিস্তার, তাহলে এখানে সাইনের আগে কি আছে, বুঝে গেছে? জাস্ট সমীকরণ দুইটা ভাই তুলনা করেন, তুলনা করলেই হয়ে যাবে। ক্লিয়ার কিনা এখন? ওকে, ঠিক আছে ভাইয়া। এটা অ্যাকচুয়ালি খুব সম্ভবত কোনো একটা ভর্তি পরীক্ষার কোশ্চেন ছিল না, কই যেন ছিল, মানে এটা একটা বেশ ভালো কোশ্চেন। মানে আমি তো এখানে ডেটা দিলাম না, দেখেন এ সাইন ওমেগা টি, আমি যদি এর ভ্যালু 3 বলি, বি এর ভ্যালু 4 বলি, বলি যে এই যে সমীকরণটা আছে এটার বিস্তার কত, এখন কিন্তু বের করতে পারবেন। এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4 হলে আপনি জানেন যে বিস্তারটা তাহলে 5। আমি এই জন্য এই জিনিসটা দেখাই দিলাম যে এইটা সাধারণত আপনাদের বইপত্রগুলায় ওইভাবে দেওয়া নাই, বা মানে হচ্ছে নর্মালি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর মধ্যে এটা আসলে ওইভাবে ইনক্লুডেড থাকে না। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে রাত্রি 10টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ, এবং অবশ্যই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।